প্রণমী তাই তাই করতে লাগলো। ইরফান যা যা বলছে। ইরফানের দুই কাঁধে হাত প্রণমীর। ইরফান হাত দুটো টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে ধরলো। প্রণমী লোকটার উষ্ণতায় আড়ষ্ট হলো। বুকের কাছে যে হাতটা রেখেছে প্রণমী, ওই হাতে টের পেল ইরফানের হৃদস্পন্দন। কি শান্ত, কি ধীর এখন। ঠিক এই লোকটার স্বভাবের উল্টো। তখন থেকেই কলিং বেল বেজে চলেছে। তখন রাত প্রায় 2টো। তাহাজ্জুদ নামাজ আদায় শেষে সামান্য ভেজা চিড়ে মুখে দিয়ে কাজী আফতাবউদ্দিন বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃদ্ধ স্ত্রীর সাথে নিউ মার্কেট রোডের এই ফ্ল্যাটে কাজী একা থাকেন। ছেলেমেয়েরা সব যে যার সংসার নিয়ে বিভিন্ন শহরে ব্যস্ত। আফতাবউদ্দিনের স্ত্রীর ঘুম খুব গাঢ়। তার ঘুম না ভেঙে আফতাবউদ্দিন নিজেই গিয়ে দরজা খুলে দিল এবং সাথে সাথে খেলো একটা ঝটকা। ইরফান তাকিয়ে আছে স্বাভাবিক ভঙ্গিতে, তবে কাজী আফতাবউদ্দিন থরথর করে কাঁপছে। প্রণমীর হাত ধরে দাঁড়িয়েছিল ইরফান। স্বাভাবিক গলায় কাজীকে সালাম দিল। কাজী আফতাবউদ্দিন ঢোক গিলে নিয়ে সালামের জবাব দিয়ে বলে, কি চাই নানু ভাই? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? বিয়ে পড়াতে। হাঁসফাঁস করে উঠে আফতাবউদ্দিন বলে, তোমাদের না 2বার বিয়ে হলো? আর কত? কথাটা শুনে প্রণমী কেন জানি খুব লজ্জা পেল। ইরফান বলে উঠল, বিয়েটা আমাদের নয়, বিয়েটা আমার ছোট বোনের। সিটি হসপিটালে যেতে হবে। রেজিস্টার খাতা আর টুপিটা নিয়ে চলুন। হসপিটালে? হসপিটালে যেতে হবে বিয়ে পড়াতে? এইবার কাজী আফতাবউদ্দিন চেতে গিয়ে বললেন, পারবো না আমি। তোমাদের বাড়ির একটা বিয়েও আর আমি পড়াবো না। যথেষ্ট করেছো তোমরা, যথেষ্ট। অনেক ধৈর্য ধরেছি আমি। আমাকে যদি এইভাবে বিরক্ত করতে থাকো তবে কিন্তু আমি থানায় কমপ্লেইন করব। ইরফান কাজীর রাগ দেখে বাঁকা হাসলো। পরপর বলল, কোন থানায় কমপ্লেন করবেন? চলুন, বিয়েটা পড়ানো হয়ে গেলে আমি নিচে যাবো আপনাকে নিয়ে। কাজী হতাশ হয়ে প্রণমীকে দেখে বলে, কি শুরু করেছো তোমরা? এক একটা জোর জবরদস্তি বিয়ে দিয়ে কি মজা পাচ্ছ? প্রণমী এইবার নড়ে চড়ে উঠল। নিচু গলায় কাজীকে বলল, না না দাদু, এটা কোনো জোর জবরদস্তির বিয়ে নয়। আসলে আমার ননদের দাদা শ্বশুর ক্রিটিক্যাল কন্ডিশন, তাই তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে। আমার ননদ রাজি তো। আফতাবউদ্দিন প্রণমীর কথা শুনে সামলে নিলেন নিজেকে। বললেন, সব সময় আমি কেন? ইরফান 2 কদম এগিয়ে গিয়ে বলে, কারণ এইটা আপনার শাস্তি। শাস্তি? হ্যাঁ, আমার বোনের বিয়েটা আমার পরিবারের অমতে দিয়েছেন। এরপর নিজেকে আর ওদের বাঁচাতে যে ভুলভাল চুক্তি দাঁড় করেছিলেন সেদিন, তার শাস্তিটা কাজী নানা। আপনার জীবিত অবস্থায় আমাদের বাড়িতে যে কয়টা বিয়ে হবে সব আপনাকেই পড়াতে হবে। বাচ্চাদের মতো মন খারাপের সুরে কাজী বলে উঠল, আর কয়জন বাকি আছে তোমাদের বাড়িতে? বেশি না, এই প্রজন্মে আর একজন আছে, ইহান তাজওয়ার মির্জা। আর পরের প্রজন্মে আপনাকে জ্বালাবো না, কারণ ততদিন আপনি লাস্টিং করবেন না। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল কাজী। আর কোনো কিছু না বলে ইরফান বাড়ির ড্রাইভারকে কল করে বলল, গাড়ি এসছে? আচ্ছা, কাজী সাহেবকে রেডি করে আনছি, দাঁড়ান। কল কেটে কাজীকে দেখলো ইরফান বেশ শান্ত সুরে বলল, চুপচাপ রেডি হয়ে গাড়িতে গিয়ে বসুন নানা। সোজা সিটি হসপিটাল যাবে গাড়ি। যদি মাঝপথে নেমেছেন তো আমি কিন্তু বাইক নিয়ে আপনার পেছনে আছি। উজ্জ্বল কেবিনের কাজগুলি দৃষ্টি দিয়ে রেখেছে নিজাম মাহমুদের দিকে। সৃষ্টিকর্তার কৃপায় অবস্থা খানিকটা স্থিতিশীল। হার্টে পড়াতে হবে রিং। বিয়েটা হয়ে গেলে যত দ্রুত সম্ভব সার্জারি হবে। 2জন স্পেশালিস্ট আসছে। লাল বেনারসি গায়ে জড়িয়ে দূরে দাঁড়িয়ে উজ্জ্বলকে দেখছে সেহা। বড়রা ওয়েটিং রুমের বিভিন্ন স্থানে শুকনো মুখে বসে আছে। ইনু প্রীতম এসে পৌঁছেছে। ঠিক রাত 2:30 নাগাদ কাজী আফতাবউদ্দিন এসে পৌঁছালেন হসপিটালে। তার পেছনে পেছনে ওয়েটিং রুমে ঢুকলো ইরফান, প্রণমী। ঋতু ওদের দেখে অবাক। এগিয়ে গিয়ে মৃদু ধমক দিল ইরফানকে। ওকে আনলি কেন? বারণ করলাম তো। বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস দুইজনে। বাইরে খুব বৃষ্টি। বাইকে থাকা ইরফান, প্রণ দুজনেই ভিজে গিয়েছে। ইরফান জবাব না দিয়ে মায়ের আঁচল টেনে নিজের মাথাটা মুছে নেয়। পরপর আরেকটা কাজ করে ইরফান। ঋতুর আঁচল দিয়ে প্রণমীর মাথাটাও মুছিয়ে দেয়। ঋতু ছেলেকে দেখতে থাকে আর প্রণমী পাচ্ছে লজ্জা। লোকটা একটু বেশিই করে। যদি তার শাশুড়ি মাইন্ড করে এসব নিয়ে কথা শুনে। প্রণমী কটু কথা, খোঁচা মেরে কথা শুনতেই পারে না, একদম তার কষ্ট হয়। ঋতু চুপচাপ মিনিটখানেক ছেলে আর ছেলের বউকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে। মনে মনে একটা বিষয় তাকে প্রশান্তি দেয়। ছেলে দুটো যুবক ইলহাম মির্জা হয়নি। হোক যেমন হয় হোক, বউয়ের পাগল হোক, বউ পাগল হোক, অন্তত যুবক বয়সের ইলহাম মির্জা না হোক। এরপর ঋতু নিজেই আঁচল টেনে নিয়ে ইরফানকে সরিয়ে দিল। ধুর, ভালো করে মুছতেও পারিসনি। আর প্রণমীকে এটা কি জামা পরতে দিয়েছিস তুই? মুরব্বি আছে এখানে এত, তোর কি বুদ্ধি শুদ্ধি নেই? ইরফান হাসতে হাসতে পাশে সরে দাঁড়ায়। ঋতু প্রণমীর মাথা মুছিয়ে দিয়ে শক্ত গলায় বলল, এসেছো আর যাই করেছো, বিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাবে ইরফানকে নিয়ে। ভিজে একাকার হয়েছো।
কেবিনের দরজা হাট করে খুলে রাখা হয়েছে। একজন ডক্টরের থেকে পারমিশন নিয়ে উজ্জ্বল আর সেহা এসে সেই খুলে রাখা দরজার সামনে দুটো চেয়ার পেতে বসলো। ওয়েটিং রুমের বড় সোফাটাতে কাজী বসেছে। ইনু গিয়ে টেনে দিল সেহার ঘুমটা। সেহা অত কিছু খেয়াল করছিল না, তার দৃষ্টি কেবিনের ভিতরে বিশেষ সুরক্ষা সরঞ্জামে আবৃত বৃদ্ধ লোকটার দিকে। না কথা বলছে, না চোখের পাতা ফেলছে, ছলছল চোখে তাকিয়ে দেখছে সেহার উজ্জ্বলকে। সেহা ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা লোকটাকেও দেখলো। সাদা ধবধবে পাঞ্জাবিটাতে মানিয়েছে বেশ। কাজী বিয়ে পড়াতে শুরু করে এবং সবাইকে সাক্ষী রেখে উজ্জ্বল মাহমুদ এবং শ্রাবন্তী সেহা দুজনাই মনে মনে কোনো জড়তা না রেখে কবুল বলে। নিজাম মাহমুদ নাতির বিয়ে দেখে দু চোখ বন্ধ করে নেয়। ভেতরে ভেতরে স্বস্তি শ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় নিশ্চুপ। রাত বাড়ছে, বাড়ছে সকলের উদ্বিগ্নতা। স্পেশালিস্ট এসে এখনো পৌঁছায়নি। উজ্জ্বল তার সদ্য হওয়া শ্বশুরবাড়ির লোকের আন্তরিকতায় আপ্লুত। অনুরোধ করে সবাইকে, সবাই যাতে বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। এভাবে কতক্ষণ হাসপাতালে থাকা যায়? শুরুতে বড়রা কেউ মানেনি কথাটা। শুধুমাত্র ইরফান, প্রণমী, ইনু, প্রীতম আর ইহানকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। কিন্তু শেষটায় উজ্জ্বলের অনুরোধের কাছে হার মানল সবাই। এমনিতেও এটা ঠিক, এতজন মিলে এভাবে থাকাটা উচিত নয়। এটা দৃষ্টিকটু। অথরিটি বিরক্ত হয়। অন্যান্য ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো আছে আশেপাশের কেবিনে, অনেক সময় তাদেরও সমস্যার কারণ হয়ে যেতে হয়। তাই সবাই বাড়ি যাওয়াটাই ঠিক ধরে নিল। সকালে সার্জারি, তখন না হয় আসা যাবে। এক কোণে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সেহা। ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। সে টের পাচ্ছে তার সমস্ত শরীর অস্বাভাবিক মাত্রায় কাঁপছে। ঘোমটা খসে পড়েছে, সেদিকে তার খেয়াল নেই। দৃষ্টি অদূরে কেবিনের দরজার সামনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকা লোকটা সারা গায়ে নিবদ্ধ। ওই লোকটা তার স্বামী। হ্যাঁ, স্বামী। খুব ভারী একটা শব্দ সেহার কাছে। অন্তত মামিদের দেখে সেটাই শিখেছে ছোট থেকে। ওইরকম একটা ভারী সম্পর্কের দাবি নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে। সেহার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। মামিদের জিজ্ঞাসা করবে? আলো আর ঋতু মেয়েকে ওভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? দুপাশে মাথা নাড়ে সেহা। অতঃপর লম্বা একটা শ্বাস ফেলে বলেন, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ। আমার কি এখানে ওনার পাশে থাকা উচিত মামি? প্রশ্নটি করে সেহা। দুই মামির মুখ দেখতে থাকে আগ্রহ ভরে। আলো হালকা গলায় বলল, তোর মন কি বলছে? উচিত। তবে উচিত। স্বামীর প্রতি যতটুকু কর্তব্য পালন করতে হয়। সেহা গুটিয়ে দাঁড়িয়ে রইল, আর কিচ্ছুটি বলল না। বড়রা চলে গেলেও ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো দীর্ঘ সময়। তারপর ওর হুঁশ ফিরল তখন যখন ফজরের আজান হলো। আশেপাশে তাকিয়ে দেখলো লোকটা কোথাও নেই। লোকটা তার দাদুর কেবিনে। সেহা ধীর কদমে গিয়ে দরজায় দাঁড়িয়ে রইল, চেয়ে রইল ফেলফেল করে। নিজামের বৃদ্ধ ডান হাতটা আলতো করে ধরে রেখেছে উজ্জ্বল। সেই হাতটা, যে হাতটা উজ্জ্বলের মাথায় ছিল এতদিন। নিজাম মাহমুদ কষ্ট করে একটু হাসার চেষ্টা করে এতক্ষণে বলে উঠল, কেমন দিলাম? অতি ক্ষীণ সে আওয়াজ। উজ্জ্বল আর সামলে রাখতে পারল না নিজেকে। দাদুর হাতটা টেনে কপালে ঠেকিয়ে কেঁদে দিয়ে বলল, জঘন্য দিয়েছো, অতি জঘন্য। নিমিষেই চমকে ওঠে সেহা। নির্নিমেষ তাকিয়ে থাকে লোকটার দিকে। সে কি ভুল দেখেছে? ওই লোকটা কাঁদছে, পুরুষ লোকটা। এ এক অবিশ্বাস্য দৃশ্য সেহার চোখে। তার কখনোই ছিচকাতুনে পুরুষ মানুষ পছন্দ ছিল না। পুরুষের শক্ত খোলসটাই বারবার তাকে টানত, যেমন ছিল রাগী মির্জা। পুরুষের চোখের জল বিরক্তিকর ছিল সেহার কাছে। আর চোখের সামনে নিজে সদ্য হওয়া বরকে ওভাবে অবুঝ বাচ্চাদের মতো কাঁদতে দেখে সেহা চমকালো। এই পুরুষের সাথে তার সংসার হতে চলেছে। তবে সেহা টের পেল তার মোটেও বিরক্ত লাগছে না পুরুষটাকে, বরং ভীষণ মায়া লাগছে। এমন মায়া সেহার ইচ্ছে করছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। নিজাম মাহমুদ নিজের দুর্বল হাত সরানোর ব্যর্থ চেষ্টা করলেন। পুনরায় সেই ক্ষীণ স্বরে বললেন, হাত ছাড় আমার, হাত ছাড়। এই হাতটা আর কত ধরে রাখবি? পেছনে যে দাঁড়িয়ে আছে ওই হাতটা ধর, ধরে দাঁড়া। আরে ছাড় না। এই হাতটা তোর মাথায় থাকতো, ওই হাতটা তোর বুকে থাকবে। আর কাঁদিস না। থাম না গাধা। নতুন বউ, দেখ কি সুন্দর লাগছে। তখনও বৃষ্টি থামেনি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভোর রাতে নিস্তব্ধ হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে ওরা। বৃষ্টি গায়ে মেখেছে খুব ভালো করে। বারবার হাঁচি দিচ্ছে প্রণমী। হাঁচি দেওয়ার দরুন নিজেকে ছাড়িয়ে নিতে হচ্ছে ইরফানের থেকে বারবার। ইরফান বাইকের গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, ধরে বসো, ছেড়ো না আমাকে। প্রণমী আবারও ধরল। ঠোঁট প্রশস্ত হয়েছে, হাসিতে বলল, কখনো ছেড়ো না। আমার ঠান্ডা লাগছে, মা বকবে। হাসলো ইরফান। টের পেল প্রণমী ঠকঠক করে কাঁপছে। হঠাৎ গলা খাকারি দিয়ে বলে উঠল, শীত লাগছে? কনসেন্ট্রেশন শরীর থেকে সরিয়ে মস্তিষ্কে ব্যস্ত রাখো। কিভাবে? একটা গান করো। আকস্মিক চমকে উঠল প্রণমী। মনে পড়ে গেল সে বহুদিন হয় গান করে না। জড়তা ঠেকেছে গলায়। ইরফানের কণ্ঠে চেপেছে অনুরোধ। বলল, করো। বাইকের গতি আরো কিছুটা কমিয়ে দিয়েছে ইরফান। ওরা রাস্তা দিয়ে যাচ্ছে। দৃশ্যটা এমন যে ওরা রাজারানী।
আর দুই ধারের উঁচু উঁচু এই বিল্ডিংগুলো কুর্নিশ করছে ওদের। চুপ কেন? একটা গান, মাত্র একটা। প্রণবীর চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ শক্ত করে দুহাতে পেঁচিয়ে ধরে লোকটাকে গেয়ে উঠল। आपकी नजरों ने समझा प्यार की काबिल मुझे दिल की ये धड़कन ठहरा जा मिल गई मंजिल मुझे। আচমকা বাইক থামায় ইরফান। প্রণবী চমকে উঠে গান থামিয়ে বলে ওঠে,